তার ব্যাখ্যা বলতে হবে। কি ব্যাখ্যা দিব আমরা? কি ব্যাখ্যা দিব? কারণ কি, কিন্তু কি কেন করে, কি কারণ করে আসিফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এই চিকুনগুনিয়া বেশি বেশি হয়, ডেঙ্গুর ক্ষেত্রে এরকম ভাবে বেশি বেশি হয় না। ডেঙ্গুর ক্ষেত্রে এই কেমিক্যাল মিডিয়েটরগুলো অত বেশি রিলিজ হয় না, যার ফলে আমাদের জয়েন্ট পেন হয় না। আবার সেম ঘটনা কিন্তু আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটে, এরকম কেমিক্যাল মিডিয়েটরগুলো বা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হয়। আর পার্থক্য কি? পার্থক্য হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটা ক্রনিক ফেজ, তার একটা ইটিওলজি থাকে এবং সেটা দীর্ঘদিন বছর পর বছর যুগ যুগ ধরে তার শরীরে এই ঘটনাগুলি ঘটতে থাকে। বাট চিকুনগুনিয়ার ক্ষেত্রে তা না, মাত্র কয়েক মাস বা কয়েকদিন বা এরকমই থাকবে, এর বেশি কন্টিনিউ থাকে না। হইলো? এরপরে আমাদের প্রশ্ন হলো চিকুনগুনিয়া যে হইলো, এখন হওয়ার পর আমাদের করণীয় কি? প্রথম করণীয় আমরা রোগীর কি করব, একটা অ্যাসেসমেন্ট করব, যে আমরা ইভ্যালুয়েট করব পেশেন্টের কোন অবস্থায় আছে। যদি একদম ইনিশিয়াল স্টেজ আমাদের কাছে আসে, যদি জ্বর থাকে, তাহলে আমরা শুধু প্যাসিভ মুভমেন্টটা করব। জ্বর একটু কমে গেলে আমরা কি করব, আমরা তার মোবিলিটি এবং পেইন কমানোর, পেইন রিলিফের দিকে আমরা নজর দিব। ঠিক আছে? তারপর আমরা নজর দিব, যদি রুগী ফ্যাটিক থাকে, যদি টায়ার্ড থাকে, তাহলে আমরা ভিগোরাস কোনো মুভমেন্ট করবো না। কেন করবো না? কারণ তখন সেক্ষেত্রে মাসেল অ্যাট্রোফি হচ্ছে, মাসল শুকায় যাচ্ছে, নিউট্রিশন কম। এরপরে রুগী যখন একটু সেটেল হবে, তখন আমরা কি করবো, আস্তে আস্তে আমরা রুগীর মোবিলিটি তো থাকবেই, মোবিলিটি পেন রিলিফ থাকবে, সেই পর সাথে আমরা কি করবো, স্ট্রেচিং করবো। সেই স্ট্রেচিংটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কন্ডিশনের উপরে, তাই তো? সেই সাথে আমরা খুব স্ট্রেচিং করার পর আমরা ভূমিকা নেব কি, স্ট্রেন্থেনিং। স্ট্রেন্থেনিং এর শর্ত কি থাকবে, স্ট্রেন্থেনিং এবং ইনডিউরেন্স। স্ট্রেন্থেনিং এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা নন ওয়েট বিয়ারিং, তারপর ওয়েট বিয়ারিং এর ক্ষেত্রে আমরা এই স্ট্রেন্থেনিং মুভমেন্টটা আমরা গ্রহণ করব, আমরা সেটা দেখব। এইভাবে আমরা মাসলকে স্ট্রেন্থ করব। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে, এই কাজগুলি করার ক্ষেত্রে আমার সবচেয়ে ভূমিকা কি থাকবে, আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, যেটা কি, পশ্চার। পশ্চারটা যেন খুব বেশি লক্ষ্য রাখে। পশ্চার ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো, পশ্চার তার অ্যাবনর্মাল কেন হচ্ছে, কি কারণে তার পশ্চারটা অ্যাবনর্মাল হচ্ছে, সেদিকে আমরা ফোকাস করব। সেই ফোকাসের উপরে আমরা সেদিকে অ্যাটেনশন দিতে যা যা করা লাগে সব করব। ঠিক আছে? সেই সাথে এগুলো আমরা মাসেল ইনলিনেস করলাম, স্ট্রেন্থ বাড়লাম, তারপর আমরা কোন দিকে ভূমিকা নিব, তারপর আমরা কি ভূমিকা থাকবে, আমাদের কাজ থাকবে কি, প্রয়োজনে অস্ত্র ব্যবহার করব। এরপর আমরা কি করব, এই রুগীর, হ্যাঁ, তারপর আমরা কি করব, কোল প্রয়োজনে কোল ইউজ কখন করব, অ্যাকুট স্টেজে। ক্রনিক স্টেজে আমরা কি করব, আমরা হট ব্যবহার করব। বিশেষ করে আমরা ডাইরেক্ট আমরা পরামর্শ দিব যে এই হট ওয়াটার ব্যাগ আমরা অ্যালাউ করব না, আমরা বলবো ডাইরেক্ট ময়েস্ট হিট। আমরা কি ইউজ করব, নট হট ওয়াটার ব্যাগ বা ড্রাই হিট ব্যবহার করবো না, আমরা কি করবো, ময়েস্ট হিট ব্যবহার করবো। কারণ ময়েস্ট হিটে আমরা দেখছি এর ইফেক্ট অনেক ভালো। লবণ ব্যবহার করতে বলবো কেন, আমরা লবণ দেওয়ার কারণ ব্যাখ্যা যদি জানতে চাই আমরা কি বলবো, অজোসিস কি, বুঝতে কি, দেখা গেল যে একটা জয়েন্ট, পায়ের জয়েন্ট ফুলে আছে, তাহলে ওর মধ্যে তো ফ্লুইড জমছে, তাহলে আমরা গরম পানির মধ্যে যদি লবণ দিই, তাহলে লবণের ঘনত্ব, পানির ঘনত্ব আর পায়ের টিস্যুর ঘনত্ব পার্থক্য হবে, ফলে টিস্যুর থেকে পানিটা সরে নর্মাল পানির মধ্যে চলে যাবে দ্রবতার কারণে। বুঝাতে পারছি? এই অভিশ্রবণের কারণে পানিটা কি করে চলে যাবে, এই কারণে আমরা লবণ ব্যবহার করতে বলি। এছাড়া লবণ একটি অ্যান্টিসেপটিক এবং লবণ একটি আমাদের পেইন রিলিফের ক্ষেত্রে ইনডাইরেক্টলি কাজ করবে। এই ব্যাখ্যাটা আমাদের জানতে হবে, যে রোগী প্রশ্ন করে তার উত্তর দিতে হবে। তারপর তারপরে কি বলছি আমরা, কোল বললাম, হিট বললাম, পশ্চার বললাম, তারপর কি আর কি, এই তো মূলত এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, যে পাশে ব্যথা সেই পাশে শোয়া যাবে না, তাই তো।